রাতের বেলা আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে, চারিপাশে উজ্জ্বল দৃষ্টান্ত। নিশীথ রাতে ঝিঝি পোকা আর পাহাড়ি নেকড়ে শিয়ালের ডাকে চারপাশ মুখরিত। হাসান মেম্বার বাড়ির নাম শিকদার নিবাস। হাসান শিকদারের বাবার নাম ফজল শিকদার। তিনি এই থানচি জেলার বংশগত সম্পদশালী লোক ছিলেন। ওনার 3 ছেলে আর 3 মেয়ে ছিল। এক মেয়ে ও এক ছেলে 1981 সালেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখনকার সময়ে উন্নত মানের চিকিৎসা না থাকায় এইসব ডায়রিয়া, ম্যালেরিয়া, বসন্ত রোগে আক্রান্ত মানুষ 80%ই মারা যেত। হিসেব করে 20% মানুষ বাঁচার চান্স থাকতো কম। মানুষ কবিরাজ, ওঝা দিয়ে রোগ সারাত। তখনকার যক্ষা রোগ ছিল আজকের দিনের ক্যান্সারের মতোই মারণ ব্যাধি রোগ। যক্ষা হলে রক্ষা নেই, এসবও মানুষ খুব মানত। তাই বসন্ত রোগে আক্রান্ত হয়ে ফজল শিকদারের এক ছেলে এক মেয়ে মারা যাওয়ার পর তার 4 ছেলে মেয়ে জীবিত রইল। এর মাঝে হাসান শিকদার সকল ভাই বোনদের মধ্যে সবার ছোট। বড় ভাই ফরিদ শিকদার সবার বড়। তারপরে 2 বোন, প্রথম বোন হাফেজা, দ্বিতীয় বোন আলেহা। ফজল শিকদারের বিশাল জমি জমা থাকায় এইসব নিয়ে 4 ভাই বোনের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় মা তারানুর সবাইকে যার যার জমি জমা ভাগাভাগি করে দিয়ে তিনি ছোট ছেলে হাসানের সঙ্গেই থাকেন। এখন বড় ছেলের সঙ্গে তারানুর বেগমের বনিবনা নেই বলে বছর ঘুরে গেলেও বড় ছেলের বাড়িতে পা রাখেন না তিনি, বিশেষ করে প্রয়োজন ছাড়া। মেয়েগুলো একই স্বার্থপর। তবে হাসান শিকদারের সঙ্গে সবার যোগাযোগ আছে। যতটুকু থাকলে সামাজিকতা রক্ষা হবে ততটুকু সম্পর্ক আছে ভাই বোনদের সাথে হাসান শিকদারের। রাস্তা থেকে 20 কদম পশ্চিমে শিকদার বাড়ি, ডান পাশে জমি ক্ষেত, বাম পাশে ভাই ফরিদ শিকদারের বাড়ি। শিকদার বাড়ির পিছনে 6 একরের বিশাল পুকুর আছে। এই পুকুরের চারপাশে ঘিরে প্রতিবেশীদের বাসস্থান। নূরজাহানের ঘরটা দক্ষিণে জমির পাশে। অবশ্য শিকদার বাড়ির চারপাশ বাউন্ডারি দেওয়া। তারপরও নূরজাহানের ঘরের জানলা থেকে বিস্তর জমি ক্ষেত দেখা যায়। থানচি গ্রাম পর্বতময় এলাকা হওয়ার জন্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কমতি নেই। সেই জন্য আজ জ্যোৎস্না রাতে অপরূপ সৌন্দর্যের কমতি নেই প্রকৃতি জুড়ে। নূরজাহান সেই রাতে ওর ঘরে দক্ষিণ জানালা সঙ্গে লাগানো দক্ষিণ দরজার পাকা সিঁড়িতে বসে, 3টে সিঁড়ির মাঝের সিঁড়িতে বসে ঘন দ্বিগুণ চুল বিনুনি করে পিঠ বেয়ে নিচের সিঁড়ি পেরিয়ে মাটিতে পড়েছে তার কিছু অংশ। রাত 1টার ঊর্ধ্বে। নূরজাহান উপরের সিঁড়িতে একটা ডায়েরি রেখে তাতে ঝুঁকে কিছু লিখছে। বাদ ভাঙা অশ্রুজল টপ টপ করে পড়ছে সেই ডায়েরির পাতায়। তারপরও নূরজাহান কলম থামাচ্ছে না। এই একমাত্র ডায়েরি যাকে নূরজাহান চাইলে নিজের মনের সব কথা শোনাতে পারে। নয়তো এই ভবনে নূরজাহানের কথা শোনার মতন মানুষ নেই বললেই চলে। কেউ নূরজাহানকে শুনতে চায় না, সবাই শোনাতে পছন্দ করে। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? হঠাৎ পুরুষালী পুরুকণ্ঠে নূরজাহান চমকে উঠে পাশে ফিরে তাকাতে সুঠাম দেহি লম্বাটে মারিদকে ওর বাবার কালো চাদরটা গায়ে মুড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। নূরজাহানের পাশ ফিরে তাকাতেই তৎক্ষণাৎ দুজনের চোখাচোখি হলো। ভয়ার্ত নূরজাহান হন্তদন্ত করে সব কিছু ফেলে তৎক্ষণাৎ নিজের ঘরে ছুটল। মারিদ যদিও আজ সকালে দেখেছিল, তারপরেও নূরজাহানের এইভাবে দৌড়ে চলে যাওয়ার কারণটা বুঝল না মারিদের শুধু এতটুকুই মনে হলো নূরজাহান পুরুষের ছায়াতল থেকে পালাতে মারিদকে দেখে ওইভাবে পালালো। শীতের রাতে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। মারিদ দরজার সামনে সিঁড়িতে দাঁড়িয়ে। মারিদ দরজার সামনে সিঁড়িতে ডায়েরি, কলম আর একটা ধারালো ছুরি পড়ে থাকতে দেখে এগোল সে। মেয়েটি যে এখানে বসে লিখছিল সে বেশ বুঝতে পারল। কারো ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই জেনেও মারিদ নূরজাহানের ডায়েরিটি হাতে তুলল। তার এই মুহূর্তে জানা জরুরি হাসান মেম্বারের কোন মেয়ে মারিদের অপরিচিতা হয়। নূরজাহান মেয়েটি পালিয়ে না গেলে হয়তো মারিদে এই বিষয়ে এনিয়ে বেনিয়ে কথা বলতো। মারিদ চাঁদের আলোয় ডায়েরিতে চোখ ফেলতেই সেখানেই লেখা পেল, নদী দিগন্ত, সময় কিন্তু চলন্ত, পাপে কয় সত্যের ক্ষয়,
অতি সরলতায় ঠকানো হয়, মিথ্যা কথা তো সবই কয়, তবে সত্যের কি আর জয় হয়? মারির ঠোঁট কামড়ে কয়েকবার বারবার পড়াটি পড়ে মনে মনে রপ্ত করে তার নিচে 2 লাইন তাকিয়ে দ্বিতীয় লেখাটা পড়ল। কিছু মানুষ আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবে আসে, সব কিছু এলোমেলো করে আবার অপ্রত্যাশিতভাবে চলেও যায়, রেখে যায় শুধু স্মৃতিটুকু। কথাটিকে পড়ে মারিতের মনে হলো এই কথাটি তার জীবনের সঙ্গে মিলে গেছে। হঠাৎ ধূমকেতুর মতো অপরিচিতা তার জীবনে অপ্রত্যাশিতভাবে এসে তাকে এলোমেলো করে দিয়ে আবার অপ্রত্যাশিতভাবে চলেও গেল। মারিত বেশ কৌতূহল বোধ করল ডায়েরিটা পড়তে। সে পৃষ্ঠা উল্টাতে ডায়েরির পাতায় হাত রাখতেই ভেজা পেল। মারিত ডায়েরির পাতার পানিটুকু হাতে স্পর্শ করে মনে মনে বলল, মেয়েটি কি কাঁদছিল? তারপর পরের পৃষ্ঠা উল্টাতে দেখতে পেল, কেউ একজন থাকে, কিন্তু আমি শুধু মানুষ হারাই, হারিয়ে যায় সর্বস্ব। আমি কি জন্মেছি শুধু হারানোর জন্যই? মারিত কৌতূহল নিয়ে পৃষ্ঠা উল্টাতে যাবে, তখনই দরজা খট করে খুলে বেরিয়ে এলো কেউ। মারিত শব্দ শুনে উপরে তাকাতে একটা মিষ্টি সুরেলা কণ্ঠ বলল, ওইটা আমাকে দিন। মারিত মেয়েটির দিকে তাকালো। শ্যামবর্ণের একটা সুন্দর মুখ। সকালে দেখা নূরজাহানের মতো নিখাত সুন্দর না হলেও মেয়েটি সুন্দর, খারাপ বলা যাবে না। মারিত আন্দাজ করল এই মেয়েটি নিশ্চয়ই হাসান মেম্বারের বড় মেয়ে আশনুর হবে। মারিত মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আপনি আশনুর? জি। আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার বাবা বলেছিল সকালে। আচ্ছা। মেয়েটির লাজুক মুখশ্রী, লতানো ভঙ্গি। মারিতের কথায় মুচকি হাসল। মারিতের মনে হলো হাসিটাও সুন্দর, কিন্তু এই মেয়ে তার অপরিচিতা কিনা সেটাও জানা জরুরি। আশনুর ফের বলল, ডায়েরিটা দিন। এটা আপনার? জি। আপনি ডায়েরি লিখতে পছন্দ করেন? মাঝে মাঝে লেখা হয়। কখনো কাউকে চিঠি লিখেছেন? কথায় কথায় মারিত চিঠির প্রসঙ্গটা টানল, কারণ ডায়েরি লেখার সাথে তাকে দেওয়া চিঠি লেখারগুলোর কোনো মিল নেই। সেই জন্য মূলত মারিত এই প্রশ্নটা করল। তাছাড়া মারিত 2 বোনের সঙ্গে একটু আধটু কথা বলেছে, কিন্তু দুজনের কণ্ঠই তার কাছে এক মনে হচ্ছে। ফোনে সে কার সাথে কথা বলতো সেই কণ্ঠটা বাস্তবে এসে চিনতে পারছে না। তাছাড়া অপরিচিতা বলেছিল সে কালো। আশনুর কালো না হলেও শ্যামবর্ণের। সেই ক্ষেত্রে নূরজাহান থেকে আশনুরই মারিতের অপরিচিতা হওয়া চান্স বেশি। আশনুর মারিতের কথার উত্তর দিতে গিয়ে ঘরের ভেতর হতে আশনুরের মনে হলো কেউ এদিকটায় আসছে। এত রাতে মারিতের সঙ্গে আশনুর কথা বলছে দেখে কেলেঙ্কারি হয়ে যাবে। আশনুর দ্রুত হাতে মারিতের থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে বলল, দুঃখিত, কিছু মনে করবেন না, আপনি ঘরে যান, আমাদের কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আশনুর চলে গেল। মারিত ঠায় দাঁড়িয়ে আশনুরের বন্ধ দরজার দিকে তাকালো। অপরিচিত এলাকায় অপরিচিত জায়গায় মারিতের ঘুম আসছিল না বলেই সে ঘর হতে বেরিয়েছিল। বাড়ির দক্ষিণ পাশটা গাছগাছালিতে সুন্দর বলে যে হাসান শিকদারের চাদর গায়ে দিয়ে এদিকটায় বেরিয়েছিল, কিন্তু এখানে অনাকাঙ্ক্ষিতভাবে কাউকে সিঁড়িতে বসে থাকতে দেখে সে এগিয়ে এসে প্রশ্নটা করেছিল। তবে চাঁদের আলোয় নূরজাহানকে মারিত দেখেছে। এই মেয়েটার সৌন্দর্য চোখ জুড়ায়। একবার তাকালে পুনরায় তাকাতে ইচ্ছে করে মেয়েটির মুখশ্রীর মায়ায়। ফর্সা সুন্দর সবাই হয়, কিন্তু মায়াবী চেহারার মানুষ কম হয়। নূরজাহানের সুন্দর শরীরের সঙ্গে এক অদ্ভুত মায়াবী চেহারা তাকে অপরূপ করে তুলেছে। এই চেহারার প্রেমে গোটা পুরুষ জাতি পড়তে বাধ্য। তবে কি মারিতের আসক্তি হচ্ছে নূরজাহানের সৌন্দর্যে? হাতের ডায়েরিটা নূরজাহানের মুখের উপর ছুঁড়ে মারতে নূরজাহান মৃদু আর্তনাদ করে উঠতে আশনুর রাগে চাপা স্বরে বলল, নোটির জাত নোটেই হয়, নষ্টামি করতে কেন বারবার ঘরের বাইরে যাস অলক্ষীর বাচ্চা? তোর জন্য কোথাও শান্তি নাই, দিনও নাই রাতেও নাই। তোর জন্য কি বিষ ফাঁস কিচ্ছু নাই আল্লাহর দুনিয়াতে? মরিস না কেন তুই? কই মাছের জান নিয়ে আছিস, আমাদের না বাইরা মরবি না। তুই ঠিক করে রাখছিস নোটি রেডি, নোটি বেডি? বুবু। নূরজাহানের কণ্ঠে আর্তনাদ। আশনুরের ছোড়া ডায়েরিতে
ঠোঁট কেটে অঝরে রক্ত বেরোচ্ছে। আশনুর সেদিকে ভ্রুক্ষেপ না করে ফের রাগে কটমট করে বলল, চুপ, একদম চুপ, বদমাইশ মেয়ে। তোর জন্য আমাদের জীবনটা শেষ, তারপরেও তোর রং ঢং কমে না। তোর এত রাতে বাইরে যাওয়া লাগে কেন? হ্যাঁ, বাইরে কি তোর? এখন আমি সঠিক সময়ে ঘুম থেকে না উঠলে তুই এই ভিনদেশি ছেলেটার জীবনটাও খাইতি, অলক্ষীর বাচ্চা। তোরে আমি শেষবারের মতো হুঁশিয়ারি করছি নূরজাহান, তুই যদি আবার রাতের বেলা বাইরে যাস তাহলে আমি তোরে খুন করব। রোজকার ঝামেলা থেকে তোরে একেবারের মাইরা জেলে গেলেও শান্তি। নূরজাহান কথা বলল না, দুই হাতে মুখ চেপে ফোপায়, যেন ঘরের বাইরে শব্দ না যায়। আশনুর রাগে কটমট করে ঘরের লাইট নিভিয়ে পালঙ্কে শুতে শুতে নূরজাহানকে অশ্রাব্য গালি দিল আরও কয়েকটা। নূরজাহানের কানে এসেছে কথাগুলো। সে নিঃশব্দে নীরবে কাঁদতে লাগলো, ঠোঁটের রক্তে ওড়নায় চেপে রাখল, সযত্নের ডায়েরি বুকে চড়ালো। এইসব অপমান প্রায়ই হয়, বলতে গেলে রোজকার। এইসব আর নূরজাহানকে নতুন করে আঘাত দেয় না। সে শুধু নীরবে চোখের জল ফেলে। আর একটা নিস্তব্ধ কালো রাত নূরজাহানের অভিশপ্ত জীবনের সাক্ষী হলো। রাতে ঠেসা ঠেসি করে তিনজন এক ঘরের বিছানায় শোয়ায়। রাতে মারিদের ঘুম হয়নি। মারিদ কারো সঙ্গে বিছানা ভাগাভাগি করে ঘুমাতে পারে না, তার অভ্যাসে নেই। নিজের বিলাসবহুল বিছানা ছেড়ে পরের বাড়িতে শক্ত বিছানায় গাদাগাদি করে ঘুমানো যায়? হাসান মেম্বারের বাড়িতে 4টে টিনের ঘর, একটা পূর্ব দিকে মেহমান ঘর, 4টি ঘরের আলাদা নাম দেওয়া। উঠোনের পশ্চিম পাশে যে 3টে ঘর পরপর আছে সেগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা। আর মারিদরা যে মেহমান ঘরে আছে সেটি ফুলের নাম দেওয়া কাঠগোলাপ। এই কাঠগোলাপের কক্ষে 3জনকে থাকতে দিয়েছে হাসান শিকদার। তিনি অবশ্য 3জনকে 3টি কক্ষে থাকতে বলেছিলেন, কিন্তু হাসিব আর রিফাত ভয়ে আলাদা ঘরে থাকেনি। কারণ সকালে নাস্তার টেবিলে হাসান মেম্বারের পরিবারের সবাইকে দা ছড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখে ওরা ভয় পেয়েছে। রিফাত হাসিবের ধারণা, ওরা আলাদা করে থাকলে যদি রাতে হাসান শিকদার তার পরিবার দলবল নিয়ে হামলা করে বসে, সেজন্য মূলত 3জন রাতে একত্রে শুয়েছে। কিন্তু এতে মারিদের চিন্তা ভিন্ন। সে হাসান মেম্বারের পরিবারকে ভয় পাচ্ছে না, বরং আগ্রহ বাড়ছে জানার। মনে হচ্ছে সাদামাটা শিকদার বাড়িটি সাধারণ নয়, রহস্যে ঘেরা প্রাচীর। মারিদ সারা রাত বারান্দায় বসে কাটিয়েছে। নিস্তব্ধ আধারে নিষিদ্ধ লাগার মতো এই বাড়ি। মারিদ রাতে নূরজাহানের ঘরের সামনে থেকে ফিরে আসার সময় লক্ষ্য করল এই বাড়ির আঙিনায় কেউ আছে। ঘন কুয়াশার মাঝেও মারিদ চাঁদের আলোয় এই বাড়ির আঙিনায় অপরিচিত মানুষের উপস্থিতি টের পেয়েছিল। বাড়ির বাইরে 7-8 জন প্রহরী পাহারা দেওয়ার পরও কেউ কিভাবে এই বাড়িতে ঢুকলো সেটা মারিদের ধারণাতে আসলো না। নাকি এই বাড়ির কেউ সাহায্য করেছে লোকটাকে ঢুকতে? মারিদ হইচই না করে নিশ্চুপে মানুষটাকে ধরতে গিয়েও হারিয়ে ফেলল। আগমনকারী মানুষটা যে দূরদর্শী এবং মারিদ যে তার উপস্থিতি টের পেয়েছে সেটা বুঝতে পেরেই লোকটা পালিয়েছে। মারিদ, হাসিব, রিফাত তাদের সঙ্গে করে কাপড় নিয়ে এসেছিলেন পরতে। তাদের পূর্ব প্রস্তুতি ছিল থানচিতে থাকার। হাসান মেম্বারের বাড়ি খুঁজতে গিয়ে ওদের থানচিতে থাকতে হবে ভেবে এই ব্যবস্থা। অবশ্য মারিদ লোক লাগিয়ে সবার জন্য হোটেল রুম বুকিংও করে রেখেছিল। কিন্তু ভাগ্য ভালো হওয়ায় ওরা সরাসরি হাসান মেম্বারের বাড়িতে ঠাঁই পেল। হাসান মেম্বার ভোরে ফজরের নামাজে উঠতে মারিদকে দেখতে পেল বারান্দায় বসা। তিনি বেশ অবাক স্বরে মারিদের দিকে এগিয়ে এসে বললেন, বাজান, তুমি এখনও জায়গা আছো? রাইতে ঘুমাও নাই? না আঙ্কেল, হুট করে জায়গা বদল হওয়ায় ঘুম আসেনি। দেহদেহি কাণ্ড, তুমি আমার ডাকলা না কেন বাজান? তুমি সজাগ আছো জানলে আমিও চইলা আইতাম, সারা রাত 2জনে মিলা গপ্প করতাম। এই শীতে তোমার তো অসুখ বিসুখ বাঁধবে এখন। সমস্যা নেই আঙ্কেল, আমি ঠিক আছি। আপনাকে বিরক্ত করতে চাইনি বলে রাতে ডাকিনি, তাই এখানে বসেছিলাম। তোমার বন্ধুরা কই বাজান? ওরা ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমাক, তুমি আমার লগে হাঁটতে বেরোবা বাজান? আমাকে গ্যারাম কিন্তু মেলা সুন্দর। এখন শীতকাল,
কুয়াশার লগে মেঘ দেখা যাইব পাহাড়ের বুকে। তুমি যাইবা বাজান? যাবো আঙ্কেল। তাইলে তুমি একটুখানি থাহো, আমি নামাজটা শেষ কইরাই আইতাছি। হ্যারপর দুজনে এক লগে যামু। আচ্ছা। আশনুর শান্ত, শিষ্ট আর ভদ্র মেয়ে নামে পরিচিত। এলাকায় আশনুরের ভালো ব্যবহারের প্রশংসা আছে। বাবা মায়েরও বাধ্য মেয়ে, দাদির ভাবি ভাইদের ভালো বোন, নম্র ব্যবহারের মানুষের সঙ্গে কথা করে। কিন্তু নূরজাহানের সঙ্গেই চড়া ব্যবহার। তার অবশ্য কারণ আছে, নয়তো অযথা ভালো উপাধি পাওয়া মেয়েটি নিজের ছোট বোনের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবে না। আশনুর ওর মা শাহানা বেগমের মর্জি মেজাজ পেয়েছে, সকলেই বলে। এটা অবশ্য আশনুরও মানে। শিকদার বাড়িতে মেহমান থাকায় আশনুর মায়ের হাতে হাতে কাজ করল। আশনুরের 3 ভাইয়ের বড় ভাই মাজিদকে বিয়ে করানো হয়েছিল আরও 7 বছর আগেই। মাজিদের একটা 5 বছরের আর একটা 1 বছরের ছেলে সন্তান আছে। মাজিদের বউ নদী, সে বাচ্চাদের সামলাতে গিয়ে সকালে রান্নাঘরে আসতে পারে না 9টার আগে। সেই জন্য আশনুর ভার্সিটি যাওয়ার পূর্বে মাকে যতটুকু পারে সাহায্য করে যায়। অবশ্য শাহানা বেগমের সঙ্গে একজন কাজের মহিলা শেফালি থাকে সব সময়। সবাইকে তোড় জোর করে মারিদ। তারানুর আর আশানুরকে নিয়ে হাসান শিকদার সকালের নাস্তা সারলেন। রিফাত হাসিব তখনও ঘুমে, তাই ওদের ডাকতে মারিদে না করল। তবে মারিদের কাছে বেশ আশ্চর্য লাগলো। হাসান শিকদারের বড় মেয়ে আশনুর ওদের সঙ্গে টেবিলে বসে খেল, অথচ ছোট মেয়ে নূরজাহানের দেখা পেল না। কাল থেকে এসেছে, পর থেকে মারিদ নূরজাহানের দেখা পায়নি, রাতের ওই একটু দেখা ছাড়া। মেয়েটা কি সবসময় এমন ঘরকুনো হয়ে থাকে নাকি মারিদকে দেখে আসছে না, কোনটা? খাওয়া দাওয়া শেষ করে হাসান মেম্বার আশনুরকে ভার্সিটির জন্য তাড়া দিয়ে তিনি কালকে লম্বা দাউটে নিয়ে বেরোলো। দাউয়ের মাথায় বৃদ্ধা আঙুলে স্পর্শ করে ধার কম মনে হতেই তিনি বারান্দার চৌকাঠে বসে দাউ ধার করল। ততক্ষণ না পর্যন্ত পাথরে ঘষা লেগে আগুনের ফুলকি ছিটে পড়ল। দা ধার হতেই হাসান শিকদার বারান্দায় বসে পান চিবাতে থাকা তারানুর বেগমকে বললেন, আম্মা, নূরজাহানের ডাক দেও। তোর মাইয়া তুই ডাক দে, আমার ঠেকা পড়ে নাই যে ডাকমু। আম্মা, তুমি হগল সময়ই আমার মাইয়াটার লগে এমন কেন করো? তোর মাইয়া আমাকে লাইকা সোনায় লাদায় রাখে না যে মাথা চড়াইয়া রাখুম। তারানুর বেগমের চটাস কথায় হাসান শিকদার বিরক্ত হলেন। ওনার কলিজার টুকরো মেয়েরে কেউ কিছু কইলে ওনার সহ্য হয় না। ওনারই ভুল হয়েছে নূরজাহান সম্পর্কে তারানুর বেগমকে প্রশ্ন করা। তিনি নিজে কোমল স্বরে ডাকলেন, আম্মা যান, আপনি আছেন? তাড়াতাড়ি বের হন, আমাকে যাওন লাগবো। আপনার 10টা থেকে পরীক্ষা। আম্মা যান। নূরজাহান আইতাছে আপা। আশনুর ভার্সিটির জন্য রেডি হয়ে বেরোলো। গায়ে সাদা ড্রেসের উপরে সাদা অ্যাপ্রন পরে, কাঁধে ব্যাগ চেপে। নূরজাহান কালো বোরখায় নিজেকে আবৃত করে গায়ের উপরে কালো চাদর জড়িয়ে বেরিয়ে বলল, চলুন আপ্পা। চোখ, মুখ, হাত, পা সব কিছু কালো কাপড়ের অস্তিনে ঢাকা, চোখ দুটোও দেখার উপায় নেই। অথচ পাশাপাশি বড় বোন আশনুর ভার্সিটির ড্রেসে দাঁড়িয়ে। মারিদ বারান্দায় তারানুর বেগমের পাশাপাশি চেয়ারটায় বসে সেটা লক্ষ্য করল। ছোট বোন পর্দার আড়ালে আর বড় বোন প্রকাশ্যে থাকার কারণটা বুঝল না। হাসান শিকদার এগিয়ে এসে নূরজাহানের কাঁধ হতে কলেজ ব্যাগটি নিজের কাঁধে নিতে নিতে বললেন, সব কিছু নিয়েছেন আব্বা যান, আম্মা যান? জি আব্বা। হাসান শিকদার মেয়েদের নিয়ে বেরিয়ে যেতে গিয়েও পিছন ফিরে মারিদের দিকে তাকিয়ে বলল, যদিও রিস্ক হইব বাজান, তাই আপনি চাইলে আমাকে লগে যাইতে পারেন। আসার সময়ে আপনারে কয়টা ভালা জমি দেখাইতে পারতাম হাসপাতালের লাগি। মারিদ যেন এই অপেক্ষাতেই বসেছিল। সে তৎক্ষণাৎ তারানুর বেগমের পাশ থেকে উঠে বারান্দার চৌকাঠ পেরিয়ে উঠোনে নেমে বলল, চলুন আঙ্কেল। হাসান মেম্বারের নিজেদের গাড়ি নেই, সেই জন্য মেয়েদের যাতায়াতের জন্য অটোরিকশা ঠিক করে রেখেছেন। সেই অটোরিকশার সামনে মারিদ হাসান শিকদার ড্রাইভারের সাথে বসল, পিছনে নূরজাহান আশনুর বসা। গাড়ি চলছে।
হাসান শিকদার এটা ওটা বলছেন। মারিদ গম্ভীর মুখে শুনছে। থেকে থেকে বার কয়েক গাড়ির মিররে তাকিয়ে আসনুর নূরজাহানকে লক্ষ্য করছে। নূরজাহানের চোখ বোরখায় ঢাকা থাকায় মারিদের বার কয়েক আসনুরের সঙ্গে চোখাচোখি হয়। এতে মারিদ প্রতিক্রিয়া দেখায়নি, তবে আসনুরকে প্রতিবারই মুচকি হাসতে দেখা গেল। এর মাঝে হঠাৎ ধপাস শব্দে অটোরিকশাটি উল্টে ছিটকে পড়ল জমির ক্ষেতে। মারিদ রাস্তার পাশমুখী বসায়, সে ছিটকে পড়ল রাস্তায়, কিন্তু বাকি সবাই অটোরিকশা নিয়ে জমির ক্ষেতে পড়ল। আর্তনাদ আহাজারিতে সকলে চিৎকার করল। মারিদ হাতে পায়ে ব্যথা পেয়েও দ্রুত খেতে নেমে অটোরিকশা টেনে ধরে ড্রাইভার আসনুরকে বের করল। আসনুর কাদাবাড়িতে লেপটে চিৎকার করে ড্রাইভার রশিদকে দিয়ে অটোরিকশার নিচ হতে হাসান শিকদারকে টেনে বের করল। আহাজারি চিৎকার করে আসনুর ডাকলো, আব্বা, ও আব্বা, আব্বা, আল্লাহ গো, আব্বা আপনার কিচ্ছু হবে না। রশিদ চাচা দ্রুত আব্বারে ধরে রাস্তায় ওঠান। আল্লাহ, আল্লাহ। সকলের থেকে গাড়ির চাপে নূরজাহান পড়েছিল, কিন্তু আসনুর নূরজাহানকে টেনে পার করছে না। নূরজাহান কাদামাটিতে লেপটে গাড়ির নিচে চাপা পড়ে চিৎকার করছে, আব্বা, আব্বা বলে। গায়ের জোর খাটিয়ে সে গাড়ির নিচ হতে বের হতে পারছে না। মারিদ শক্তি খাটিয়ে অটোরিকশা নূরজাহানের উপর থেকে সরিয়ে দিতেই নূরজাহান দ্রুত উঠতে গিয়ে ধপাস করে পড়ে গেল মাটিতে। বোঝা যাচ্ছে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা পেয়েছে। গাড়ি চাপায় পড়ে শরীরের ব্যথা কামড়ে গায়ের শক্তি খাটিয়ে নূরজাহান উঠে দাঁড়ালো। পা খুঁড়িয়ে উঠতে গিয়ে গাড়ির প্যাচে লেগে মুখের নিকাবে টান পড়তে নূরজাহান মুহূর্তে মুখের নিকাব খুলে ছুঁড়ে ফেলল। আব্বা, আব্বা চিৎকার করে রাস্তায় উঠল। আশেপাশে কারো লক্ষ্য নেই নূরজাহানের। সে হাসান শিকদারের সামনে বসে কান্নার বিলাপ করে বলল, আব্বা আপনার কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আব্বা আপনার বেশি কষ্ট হচ্ছে, আব্বা, ও আব্বা। সর কাল নাগিন। দাঁত চেপে নূরজাহানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আসনুর। চাপা স্বরে আরও কিছু বলতে গেলে সেখানে মারিদকে দেখে চুপ করে যায়। মারিদ রক্তাক্ত হাসান শিকদারের কপাল চেপে রক্ত পড়া বন্ধ করতে চাইল। আশেপাশে কোথাও হাসপাতাল আছে? ওনাকে হাসপাতালে নিতে হবে দ্রুত। আসনুর কাঁদতে কাঁদতে বলল, আমাদের গ্রামে হাসপাতাল নেই, হাসপাতালের জন্য থাজি সদরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওনাকে আপাতত বাড়িতে নিয়ে চলুন। আমার বন্ধু রিফাত ডক্টর, ও আঙ্কেলের চিকিৎসা। ওই ওই জানোয়ারের বাচ্চা দাঁড়া। হঠাৎ গর্জনের চিৎকারে থতমত খেয়ে বসল মারিদ, আসনুর, রশিদ তিনজনেই। ততক্ষণে নূরজাহান হাসান শিকদারের দাউটি রাস্তা থেকে উঠিয়ে দৌড়ালো কারোর পেছনে। মারিদ হতভম্ব ভঙ্গিতে তাকালো। এক দ্বিগুণ কেশি মেয়ে লম্বা দাও নিয়ে কারো পেছনে দৌড়াচ্ছে। গায়ের বোরখাটি কাদা মাটিতে লেপটে, মাথার নিকাব তখন গাড়িতে লেগে খুলে যাওয়াতে হাত খোপা চুলগুলো নূরজাহানের দৌড়ের সঙ্গে সঙ্গে ছুটে যায় পিঠে গড়িয়ে রাস্তায়। মারিদ কী করবে বুঝতে না পেরে নূরজাহানের পিছনে দৌড়ালো। ওদের থেকে কিছু দূরে একটা জিপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে একটা লোক, মুখ ঢাকা কালো কাপড়ে। এই জিপ গাড়িটি দিয়েই তখন ওদের ইচ্ছাকৃতভাবে অটোরিকশাটিকে ধাক্কা মেরেছিল। ওরা কতটুকু আঘাত পেয়েছে সেটা নিশ্চিত করতে দাঁড়িয়েছিল কালো পোশাকের লোকটা। এর মাঝে নূরজাহান হঠাৎ গাড়ি ও লোকটিকে দেখে হাসান শিকদারের দাও নিয়ে দৌড়ালো। আঘাতকারী লোকটা নূরজাহানের চিৎকার শুনে সে তৎক্ষণাৎ পালাতে চাইল। নূরজাহান লোকটাকে গাড়িতে উঠতে দেখে হাতের দাওটি ছুঁড়ে বাঁটতেই লোকটার পায়ে গেঁথে যায়। লোকটা হুমড়ি খেয়ে রাস্তায় চিৎকার করে পড়তে জিপের ড্রাইভার লোকটা দৌড়ে এসে দাও টেনে বের করে আহত লোকটিকে গাড়িতে বসিয়ে দ্রুত পালিয়ে যায়। নূরজাহান দৌড়ে এসে দাঁড়ালো লোকটার ছিটকে পড়া জায়গায়।